কি নামে ডাকি আপনাকে বলুন তো? অরুণ প্রভা নাকি আবার সন্ধ্যা প্রদীপ? প্রহর কাটতে আর কত কি লাগে। সময়ের স্রোত নিজস্ব গতিতে চলে, তাকে আটকে রাখার সন্ধি এই পৃথিবীর কারণে। ঠিক এমনই করে কেটে গেছে সম্পূর্ণ 2 দিন। এই 2 দিনে প্রদীপ্তা কঠিন জ্বরে ভুগেছে। সেদিন বিকেলের পর সেই যে নিজ কক্ষে এসে বসলো আর উঠতে পারল না। সন্ধ্যা নামতে না নামতেই শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে নেতিয়ে দিয়ে গেল মেয়েটাকে। এমন ভয়াবহ জ্বর এর আগে কখনোই হয়নি তার। শীতল বেগম সন্ধ্যার নাস্তা খেতে প্রদীপ্তাকে ডাকতে এসে থেকে মেয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। আঁতকে ওঠেন ভদ্রমহিলা। সেই থেকে যত্ন আত্মের কোনো ত্রুটি রাখেননি। এই 2 দিন শীতল বেগম ছায়ার মতো লেগেছিল প্রদীপ্তার সঙ্গে। নিজ হাতে খাইয়ে দিয়েছেন, সারা রাত জলপট্টি দিয়েছেন, একটুও বিরক্ত প্রকাশ অবধি করেননি। প্রদীপ্তার মন তখন সম্পূর্ণ ভেবেই নিয়েছিল এটাই তার মা। এতদিন খোঁজ নেয়নি তাতে কি? এখন যা করছে তা কম কিসের? এই যে জীবনের 19টা বছর শেষ হতে যাচ্ছে, এর মাঝে কখনো শরীর খারাপ হলে কেউ এতটা যত্ন নিয়েছে কি প্রদীপ্তার নেয়নি? বাড়ির অন্যরাও ভীষণ ভালো। শাহানা বেগম, রুমকি বেগম নিয়ম করে এসে এসে খোঁজ খবর নিয়ে গেছে। রশিদ দেওয়ানও ক্ষণে ক্ষণে প্রদীপ্তার রুমে এসেছে, কপালে হাত ছুঁয়ে দেখে গেছে জ্বর কমেছে কিনা। এমদাদ খান আর এহসান খানও একবার এসেছিল। সাদিদ, কাপ্পু, রুষা যতটা সময় সম্ভব এখানেই থাকতো। সব কিছুর মাঝে এই 2 দিনে আদিবের সাথে প্রদীপ্তার দেখা হয়নি, একটুক্ষণের জন্যও নয়। বাকি 2 দিনের তুলনায় আজ একটু সুস্থ সে। জ্বর নেই, তবে প্রচণ্ড মাথা ব্যথা আছে। মাথার কাছের জানালাটার রেলিং ধরে দাঁড়িয়ে অদূরে তাকালো প্রদীপ্তা। তার কক্ষটা থেকে বাগানের পেছনের অংশটা খুব ভালোভাবে দেখা যায়। পেছন দিকে শুধুই বড় বড় বৃক্ষেরা দাঁড়িয়ে। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো ক্ষীণ মাত্রায় প্রবেশ করে বাগানে। এই আধার বাগানটাই 2 দিনের খুব প্রিয় হয়েছে প্রদীপ্তার। আচানক কারো গলায় নিজের নাম শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ মাত্র পেছনে ফিরে তাকায় সে। রশিদ দেওয়ান দাঁড়িয়ে আছেন, পরনে তার ঢিলে ঢালা পাঞ্জাবি, মুখটা ঘর্মাক্ত, নিশ্চয়ই সদ্য বাইরে থেকে ফিরেছেন। রশিদ দেওয়ান মেয়ের নিকটে এগিয়ে এসে নরম গলায় শুধোয়, জ্বর কমেছে? ওপর নিচ মাথা নাড়ে প্রদীপ্তা, অর্থাৎ হ্যাঁ। রশিদ দেওয়ান তবুও প্রদীপ্তার ললাটে হাত রেখে দেহের তাপমাত্রা পরীক্ষণ করেন। জ্বর একদমই নেই গায়ে। রশিদ দেওয়ান শান্ত কণ্ঠে বললেন, জ্বর তো নেই, অন্য কোনো সমস্যা আছে? ডাক্তারের কাছে যাবে? প্রদীপ্তা ডানে বামে মাথা নাড়ে, অর্থাৎ না। ভদ্রলোক সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলেন, বলেন, খেয়েছো কিছু? প্রদীপ্তা ওপর নিচ মাথা নেড়ে বোঝায় সে খেয়েছে। এই ইশারা ইঙ্গিতে প্রদীপ্তা সকলের সাথে কথা বলে, তবে রুষা কাছে থাকলে মুখে হুঁ হাঁ করতে হয় তাকে, নয়তো রুষা রেগে যায়। বাড়ির মানুষেরা বেজায় লক্ষ্য করেছেন প্রদীপ্তার অন্তর্মুখী স্বভাবটা, তবে তা নিয়ে কেউই ঘেঁটে দেখেননি। বাচ্চা মেয়ে, নতুন পরিবেশে এসেছে, মানিয়ে নিতে বেশি সময় লাগবে বলে বাড়ির লোকেরা এই ব্যাপারে প্রদীপ্তাকে বিশেষ কিছু বলেননি। রশিদ সাহেব মেয়ের দিকে নিষ্পলক চেয়ে থাকেন। প্রায় 3টা দিন হয়ে গেছে প্রদীপ্তা এসেছে। রশিদ দেওয়ান এই 3 দিনে বহুবার প্রদীপ্তার কাছে এসেছেন, তবে মেয়েটা একটাবারও তাকে বাবা বলে ডাকেনি। রশিদ সাহেবও হাড়ে হাড়ে বুঝে গেছেন যে তার মেয়ে অভিমানের বিশাল শৈলী গড়ে নিয়েছে মনে। একদিনের অভিমান নয়, বরং 19টা বছরে গড়া সেই পাহাড়। কিভাবে সেই পাহাড় ভাঙা সম্ভব ভদ্রলোক জানেন না। আদেও সেই পাহাড় ভাঙবে কি না তাতেও সন্দেহ। রশিদ সাহেবের বুকটা ভারী লাগছে, মাথাটা হঠাৎ করেই কেমন পিনপতন ব্যথা করছে। ভদ্রলোক আহত দৃষ্টে মেয়ের পানে চেয়ে থেকে নিম্ন গলায় বলেন, ওষুধ খেও ঠিক মতো, অসুবিধা হলে তোমার মাকে জানিও। কথা শেষ করেই ভদ্রলোক চলে যান।
রুষা সবে প্রদীপ্তার কক্ষে পা রাখল, এসেই হুমড়ি খেয়ে পড়ল খাটের ওপর। রুষা মেয়েটা খুব মিশুকে, হাসি খুশি এবং প্রাণবন্ত একটা মেয়ে। কথাবার্তার ধরন অতীব সুন্দর। প্রদীপ্তের রুষাকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। রুষা প্রদীপ্তের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে শুধায়, কি খবর প্রভা ম্যাম? আপনার শরীর ঠিক হয়ে গেছে নাকি? জ্বালানা ধরে দাঁড়িয়ে আছেন। প্রদীপ্তা জানালার কাছ থেকে সরে এলো, বলল, আগের চেয়ে ভালো। তুমি কখন ফিরেছো? রুষা নিজের হাতে পরনে ঘড়ির পানে একটু মনোযোগ দিয়ে তাকালো, অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আধা ঘন্টার বেশি হয়েছে। পরন্ত বিকেল, সূর্যের তেজের মাত্রা অতীব কমে গেছে। স্নিগ্ধ হাওয়া বইছে আশেপাশে। প্রদীপ্তা রুষার পাশে বসে বেশ আগ্রহী কণ্ঠে বলে ওঠে, রুষা ছাদে যাবে? সেই যে একদিন দুপুরে ছাদ থেকে ঘুরে এলো, এরপর আর ছাদে যাওয়ার সুযোগ হয়নি। এতদিনের ঘরবন্দি জীবন ভেতরে ভেতরে অতিষ্ঠ করে তুলেছে মেয়েটাকে। তাই তো মন একটু তরতাজা হওয়ার লোভে বাইরের হাওয়া গায়ে মাখতে ভীষণ ইচ্ছুক। প্রদীপ্তার শান্ত নদীর ন্যায় নীরব মুখশ্রীপানে চেয়ে একগাল হাসি ফুটে উঠল রুষার অধর কোণে। সে নির্দ্বিধায় বলল, অবশ্যই যাব, চলো। ছাদে এত বেশি বাতাস যে আসতে না আসতেই প্রদীপ্তার গোছানো চুলের অবস্থা নাজেহাল। শাড়ির আঁচলটা ধরে রাখতে না পেরেছে, শেষে কোমরের সাথে গুজে নিয়েছে। চুলগুলো হাত খোপা করা ছিল। প্রদীপ্তার চুলে হাত খোপা করা মানে সাংঘাতিক কিছু। ঝরঝরে চুলগুলোতে খোপাটা বেশিক্ষণ স্থায়ী থাকেই না। এই জন্যই প্রদীপ্তা প্রায় বেশিরভাগ সময়ই বেনুনি গেঁথে রাখে। প্রদীপ্তা দোলনায় বসে দুলছে, আর তার সামনেই চেয়ার পেতে বসে আছে রুষা। রুষাই প্রদীপ্তাকে জোর করে দোলনায় বসিয়ে নিজে চেয়ার পেতে বসলো। রুষা প্রদীপ্তাকে আজকে সারাদিন কি কি করেছে সব কথা বলায় মহা ব্যস্ত। মেয়েটা এমনই করে, সারাদিন কি কি করে, কি কি হয়েছে রুষার সাথে সবটা এসে প্রদীপ্তাকে বলে। প্রদীপ্তাও খুব মনোযোগ দিয়ে রুষার কথা শোনে। তাই রুষা কথা বলতে আর একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, কেননা প্রদীপ্তা ছাড়া তার এই অযথা বকবক শুনতে কেউ আগ্রহী নয় তেমন। কথায় কথায় রুষা বলল, জানো আপু, আমি আজ কি কাণ্ড ঘটিয়েছি? প্রদীপ্তা উৎসুক কণ্ঠে বলে, কি? কেন? রুষা আশপাশটা ভালোভাবে দেখে নেয়, কেউ আছে কিনা। কেউই নেই। রুষা ধীরে ধীরে বলে, আমার ফ্রেন্ড সানিয়ার কথা বলেছিলাম না, ওর সাথে ওর বয়ফ্রেন্ডের ব্রেকআপ করিয়ে দিয়েছি। প্রদীপ্তার চক্ষু জোড়া রসগোল্লার ন্যায় হয়ে যায়। বিস্ময় উপচে পড়ে সারা মুখে। প্রদীপ্তের শুষ্ক ঢোক গিলে শুধায়। রুষা মহা বিরক্ততা প্রকাশ করে বলে, ও আমার থেকে বেশি ভাইয়াকে বেশি সময় দিত, তাই ওই ভাইয়ার নামে মিথ্যা কথা বলে ওদের ব্রেকআপ করিয়ে দিয়েছি। প্রদীপ্তা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এটা আবার কেমন কথা? তাই বলে বান্ধবীর চেয়ে প্রেমিকের সঙ্গে বেশি সময় কাটানোর অপরাধে বিচ্ছেদ ঘটিয়ে দিতে হবে? প্রদীপ্তা মনে মনে হতাশ হয়। জীবনে যে কত উদ্ভট কথাবার্তা তার শুনতে হবে, এ তো সবে শুরু। সন্ধ্যা নামার আগে আগে রুষা আর প্রদীপ্তা ছাদ থেকে নেমে যায়। প্রদীপ্তা সহজেই নিজের কক্ষে না গিয়ে রুষার সাথে মিলে বসার ঘরে এলো। শীতল বেগম, রুমকি বেগম আর শাহানা বেগম টেলিভিশনের পর্দায় চক্ষু স্থির করে বসে আছেন। রুষা তা থেকে প্রদীপ্তাকে কানে কানে বলে, মহা গুরুত্বপূর্ণ কাজ করে ব্যস্ত দিনারা। প্রদীপ্তার তাই মনে হলো। রুষাকে দিয়ে একটা উপন্যাসের বই আনিয়ে পুনরায় কক্ষে ফিরল দুজন। রুষার পরীক্ষা শেষ হলে দুজন এক রুমে থাকবে রুষা বলেছে। প্রদীপ্তার এতে কোনো আপত্তি নেই, বরং সে খুশি। একা একা একটা অত বড় কক্ষে থাকা তার জন্য বড্ড দুষ্কর কাজ। অনায়াসেই কেটে গেছে আরও 2 দিন। 1 সপ্তাহ হতে চলল প্রদীপ্তা নতুন বাড়িতে এসে উঠেছে। অসুস্থতা সম্পূর্ণ কাটিয়ে প্রদীপ্তার সুস্থ হতে হতে এই কয়দিন ব্যয়। জ্বরটা কমে যাওয়ার পর আবার হুট করেই ফিরে এসেছিল। তারপর রশিদ দেওয়ান জোরাজুরি করে হাসপাতালে নিয়ে গেলেন।
সে কি ছুটোছুটি কাণ্ড! সকল ধকল পেরিয়ে আজ তাকে অনেক দিন পর আবারও নিচে সকলের সঙ্গে খেতে আনা হলো। প্রদীপ্তা রুষার সঙ্গে এসে দাঁড়ালো, বসলো রুষার পাশে। টেবিল আজ ফাঁকা প্রায়। সাদিদ অনুপস্থিত, এহসান খান নেই অন্য একজন ব্যক্তিও, যাতে বিশেষ নজর পড়ল না প্রদীপ্তার। এই কটা দিনে মাত্র সে ভুলেই গিয়েছে কাব্য আর সাদিদ ছাড়া এ বাড়িতে আরও একজন পুত্র আছে। নাস্তায় আজ খিচুড়ি রান্না করা হয়েছে, সাথে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর গরুর মাংস। রুমকি বেগম আজ সকলকে খাবার বেড়ে দিলেন। যখন প্রদীপ্তার পালা এলো, প্রদীপ্তা শুধু খিচুড়ি নিল। বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা অথবা গরুর মাংস তাকে দিতে গেলে সে বলল, আমি এগুলো খাবো না মামি। রুমকি বেগম কপাল খোঁজ করেন। খাবে না কেন? প্রদীপ্তা মাথা নিচু রেখে স্বল্প আওয়াজে জবাব দেয়, আমি এগুলো খাই না। আমার কাব্য কথাটা শুনতে পেল স্পষ্ট, শুনল বাকিরাও। তবে সবার আগে কাব্যই বলে উঠল, অ্যালার্জির সমস্যা আছে তোমার? ডাক্তার মানুষ। কাব্য যদিও বা অন্য ডাক্তারদের মতো অত গম্ভীর লোক নয়, সে ভীষণ রসিক। তবে যতই রসিক হোক না কেন, ডাক্তারের ডাক্তারি করাই লাগবে। প্রদীপ্তা এপাশ ওপাশ মাথা নাড়ে। কাব্য বুঝতে পারে প্রদীপ্তার এই সমস্যা নেই। রুমকি বেগম বললেন, নেই যখন খাবে না কেন? বলেই প্রদীপ্তার প্লেটে একে একে সব কিছু তুলে দিলেন ভদ্রমহিলা। কাব্যকে যতই বলুক যে তার কোনো অ্যালার্জির সমস্যা নেই, তার এগুলো খেলে সমস্যা হয়। এ জাতীয় খাবার খেলেই প্রদীপ্তার চোখ চুলকায়, লাল হয়ে ফুলে যায় চোখ দুটো। এগুলো অ্যালার্জির কারণেই হয়। প্রদীপ্তা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল, হতাশ হলো বেজায়। আশেপাশে শীতল বেগম নেই। শীতল বেগম থাকলে প্রদীপ্তা মিনমিনে গলায় বলতো তো পারত যে সে খাবে না। তবে রুমকি বেগমের সামনে এই ছোট্ট কথাটা দ্বিতীয়বারের জন্য বলা প্রদীপ্তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রদীপ্তা অসহায় হয়ে কেবল তাকিয়েই রইল। প্রদীপ্তা খিচুড়ি খাওয়া শেষ করলো আমের আচার দিয়ে। শূন্য প্লেটে তখন বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর গরুর মাংস ওদের মতো করেই পড়ে আছে। প্রদীপ্তা ওগুলোকে ছুঁয়েও দেখেনি। এখন এসবের কি করবে, কিভাবে খাবে এগুলো? রুষা হয়তো প্রদীপ্তার ব্যাপারটা খানিক হলেও আঁচ করতে পারল। সে ধীর গলায় প্রদীপ্তাকে বলে, এগুলো খাবে না? প্রদীপ্তা কিছু বলতে পারে না। রুষা মেয়েটা খুব খোলামেলা হয়ে গেছে প্রদীপ্তার সামনে, অথচ প্রদীপ্তা এখনো রুষার সঙ্গে ঠিক করে কথা বলতে পারে না, সব সময় চুপচাপ থাকে। এই বাড়ির কেউ প্রদীপ্তাকে হাসতে দেখেনি, দেখবে কেমন করে? মেয়েটা তো হাসেই না, কাঁদেও না। খুশি হয়েছে নাকি দুঃখিত তাও চেহারায় প্রকাশ পায় না। মেয়েটা শুধু জানে মাথা নাড়তে। রুষা হতাশা ভরা দীর্ঘশ্বাস ফেলল, মৌনতাকে সম্মতির লক্ষণ ভেবে নিয়ে বলল, আর খেও না, আমি মাকে বুঝিয়ে বলছি, তুমি হাত ধুয়ে আসো। প্রদীপ্তা আশপাশটা দেখল। এমদাদ খান টেবিল ছেড়েছেন, কাব্যও নেই। রশিদ দেওয়ান অনেক আগেই চলে গেছেন। রুষা আর প্রদীপ্তা এতক্ষণ একা একা খাচ্ছিল। বড়রা নেই দেখে প্রদীপ্তাও আর ভাবে না তেমন, নীরবে উঠে হাত ধুতে চলে যায়। রুষার খাওয়া চলছে তখনও। মাঝ বেছে খাওয়া রুষার জন্য যুদ্ধ লড়ার চেয়ে কোনো অংশে কম নয়। দেখে শুনে সময় নিয়ে সবগুলো কাঁটা উপড়ে ফেলবে, তারপর সেই মুখে নেবে সে, নতুবা যদি গলায় কাঁটা গেঁথে যায়। এমনই একটা টান টান মুহূর্ত চলছিল রুষার। চক্ষু নামক অনুবীক্ষণ যন্ত্র দ্বারা কাঁটা বাছায় মহাব্যস্ত সে। অকস্মাৎ বরাবর চেয়ার টেনে কাউকে বসতে দেখে মনোযোগ ভঙ্গ হয় তার। রুষা চোখ তুলে সেদিকে তাকায়। তার বড় ভাই এসে বসেছেন টেবিলে। রুষা কৃত্রিম হাসে। সকাল সকাল পরিপাটি হয়ে নাস্তা করতে চলে এসেছে তার ভাই। এতটা গোছানো একটা মানুষ কিভাবে হয় রুষা ভেবে পায় না, আবার সে ভাবেও না।
রুষা চোখের পলক ঝাপটাতে ঝাপটাতে বলে, কেমন আছে ভাইয়া? আদিব রুষার দিকে তাকায় না। রুষা ভেংচি কাটে দ্রুত। একটাবার আদিবের চোখে সেই ভেংচি কাটার দৃশ্য বন্দী হলে রুষাও পরকালে বন্দী হয়ে যাবে। এপারে আসার কোনো সুযোগ রইবে না। রুষা পুনরায় নিজের কাজে মনোযোগ দিতেই যাবে, অকস্মাৎ আদিব কঠোর ব্যবস্থায় বলে ওঠে, উপরওয়ালা একটা সুন্দর মুখ দিয়েছে, ভালো লাগে না? সারাদিন একে ভেঙচি কাটিস, ওকে ভেঙচি কাটিস। আরেকবার আমি তোকে এমন করতে দেখিনি, থাপ্পড়ের তোকে এমনি তোর মুখ সারা জীবনের জন্য বাঁকা করে ছাড়বো। রুষা প্লেটের মাছটা ছুঁতে নিয়েও ছুঁতে পারল না। ভাইয়ের কথায় গলাটা শুকিয়ে এসেছে তার। রুষা শুষ্ক ঢোক গিলল। ওপরওয়ালা আদিবকে সামনে পেছনে ডানে বামে কপালে মাথায় সব জায়গায় একটা করে সিসিটিভি ক্যামেরার মতো চোখ দিয়ে রেখেছে। এতগুলো চোখ থেকে একটা চোখ রুষাকে দেওয়া হলে রুষা কখনোই অন্যের ভুল ধরে ধরে সেই চোখের মর্যাদা নষ্ট করতো না। পুনরায় যখন রুষা মাছটা বাছতে উদ্যোগ নিল, তখন ফের আদিব বলে ওঠে, তোর পাশের প্লেটটা দে তো। রুষা প্রদীপ্তার এটো প্লেটটার দিকে এক পলক চাইল, ফের চাইল আদিবের দিকে। আদিব তাড়া দিয়ে বলল, দিতে বলেছি। রুষাও কোনো প্রকার কথা বাড়ানো ছাড়া প্লেটটা আদিবের দিকে এগিয়ে দিল। আদিব অপচয় করা একদম পছন্দ করে না, এই কথা বাড়ির ছোট থেকে বড় সব মানুষ হাড়ে হাড়ে জানে। তাই রুষা বিশেষ ঘাটল না ব্যাপারটা নিয়ে। ওদিকে আদিব সেই প্লেটে খিচুড়ি বেড়ে নিয়ে গেল আয়েশ করে। মায়ের হাতের খিচুড়ি আর গরুর মাংস তার বরাবরই প্রিয়। আদিব খুব স্বাস্থ্য সচেতন একজন মানুষ। প্রিয় খাবার পেয়ে যে এক হাত ডুবিয়ে প্রয়োজনের তুলনায় খাবে সে এমনটা না। যতটা তার শরীরের জন্য প্রয়োজন ততটা খেয়ে শেষ করলো আদিব। রুষার মাছ বাছা তখনও হয়নি। আদিব রুষাকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, প্লেট দে তোর। রুষা হু করে শব্দ করে চাইল আদিবের দিকে। আদিব দ্বিতীয়বার এক কথা পুনরাবৃত্তি করে না, বরং নিজেই টেনে নেয় রুষার প্লেটটা। কয়েকক্ষণের ব্যবধানে মাছটা সম্পূর্ণ বেছে দিয়ে ওঠে সে। রুষা হাসি মুখে ভাইয়ের দিকে তাকায়। আদিবের যাওয়ার পথেই চেয়ে বলে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদের বদলে পাল্টা কোনো কিছু শোনা হলো না রুষার। এতে তার আক্ষেপও হলো না। তার ভাই কম কথা বলে, এসবে অভ্যস্ত সে। হন্তদন্ত পায়ে আদিবের কক্ষে প্রবেশ করে কাব্য। আদিব তখন ল্যাপটপে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করায় ব্যস্ত। কাব্য এসে দাঁড়ায় আদিবের বিছানার সামনে। আদিব ল্যাপটপে দৃষ্টি স্থির রেখে শক্ত কণ্ঠে বলল, আমার রুমে আসাই তো তোদের নিষেধ, তার উপর অনুমতি ছাড়া এলি। কি শাস্তি দিব তোকে? কাব্য তোয়াক্কা করল না আদিবের কথায়। সে তার মতো করে বলল, কতদিন আছিস? আদিব জবাব দেয় না। কাব্য আদিবের হেয়ালি সম্পর্কে অবগত। সে বেজায় আকুতি ভরা কণ্ঠে বলে ওঠে, দয়া করে বিয়েটা কর আদি। তুই বিয়ে না করার ফলে আমার সমস্যা হয়ে যাচ্ছে। আদিব ভ্রু কুচকে প্রশ্ন ছুড়ে। কি সমস্যা? কাব্য ক্লান্ত কণ্ঠে বলে, আমার বাচ্চা কাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারছি না। ওরা তো শিক্ষা দীক্ষায় পিছিয়ে যাচ্ছে। তোর বিয়ে না দেওয়া অবধি আমার বিয়ে এই বাড়ির লোক দিচ্ছে না। ওদিকে পৃথিলার বাপমার টাকাওয়ালা বড়লোক আঙ্কেলের সাথে পৃথিলার বিয়ে ঠিক করে ফেলেছে। পৃথিলার বিয়ে হয়ে গেলে আমি তো পাগল হয়ে যাব। তখন চিরদিনই তুমি যে আমার ছবির কৃষ্ণের মতো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে প্রিয়ারে প্রিয়ারে গান গাইতে হবে আমার। কাব্য অসহায় অবলা বাচ্চার মতো তাকালো আদিবের দিকে। আদিব ল্যাপটপের কাজ চালিয়ে যাচ্ছে তখনও। কাব্যর বলা গুরুত্বপূর্ণ কথাগুলোকে নিয়ে সে কোনো প্রকার গুরুতর নয়। কাব্য হতাশ হয়। তখনই আদিব বলে, এমন অবলা প্রাণীর মতো আমার দিকে তাকিয়ে থাকবি না কাব্য। চওড়িয়ে গাল থেতলে দিব। যে কথাগুলো আমাকে বললেই সব মুখস্থ হয়ে গেছে আমার। এমন নির্লজ্জের ন্যায় কথা বলার দায়ে তোকে আমি এমন শাস্তি দিব, চিরতরে বাচ্চা কাচ্চাদের স্কুলে ভর্তি করার স্বপ্ন ভুলে যাবি। কষ্টে দুঃখে নিংড়ে এলো দীর্ঘশ্বাস। কাব্য হতাশ হয়ে কতক্ষণ যে আদিবের দিকে চেয়ে রইল হিসেব নেই।
সত্যি তো পৃথিলার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে অবস্থা, নয়তো কাব্যের কি ঠেকা এই কাঠখোট্টা মেজাজি লোকের নিকট এসে বিয়ের কথা বলতে। কাব্য আর একবার দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়। চেম্বার আছে, সেদিকে খেয়াল দিতে হবে। এখন মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে যতটা সম্ভব। দুপুরের রান্নার তোড়জোড় চলছে। কাজের লোক আছেন একজন, উনি সকালের হাঁড়ি পাতিল ধুতে ব্যস্ত। শাহানা বেগম মাছ কাটছেন, শীতল বেগম সবজি কাটছেন, আর রুমকি বেগম চুলায় ভাত বসিয়েছেন। অন্য আরেকজন কাজের লোকও এই বাড়িতে আছে। সকালে এসে সমস্ত বাড়ি পরিষ্কার করে, জমিয়ে রাখা জামা কাপড় ধুয়ে টুয়ে এসে চলে যায়। প্রদীপ্তা এসে হেসেলের দরজায় দাঁড়ায়। সবাই কাজ করছে, আর সে এসেছে পর থেকে আরামায়েশে জীবনযাপন করে যাচ্ছে। প্রদীপ্তার অস্বস্তি হয়, আবার করার মতো কিছু পায়ও না। সে কি করবে? তার আগেই তো অন্যরা সেই কাজ করে ফেলে। প্রদীপ্তা শীতল বেগমের পাশে গিয়ে বসলো। শীতল বেগম প্রদীপ্তাকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, তুমি রান্নাঘরে এলে কেন? এখানে কি গরম। প্রদীপ্তা মিহি গলায় বলে, অভ্যাস আছে, আপনি আমাকে দিন না, আমি কেটে দিই। শীতল বেগম থুড়ি অসন্তোষের কণ্ঠে বলেন, তুমি কেন কাটবে? আমি থাকতে তোমার কেন এসব করতে হবে? তুমি বিশ্রাম নাও, টিভি দেখো, বই পড়ো। প্রদীপ্তা ওষ্ঠ ভেজায়, নিচু কণ্ঠে পুনরায় বলে, করে দিই না আমি, অনেকগুলো সবজি তো আপনার কষ্ট হবে। শীতল বেগম সৌরনেত্রে তাকায় প্রদীপ্তার দিকে। আমার কষ্ট হবে, তোমার হবে না? আমারও অভ্যাস আছে। প্রদীপ্তার কোমল কণ্ঠস্বর। শীতল বেগম একগাল হেসে বলেন, তুমি যাও তো এখান থেকে, অল্প সময়ে কেমন ঘেমে উঠেছো। প্রদীপ্তা দীর্ঘশ্বাস ফেলে। শীতল বেগম কিছুতেই তাকে কোনো কাজ করতে দিবেন না, আবার হাত গুটিয়ে বসে থাকলেও ভালো লাগে না মেয়েটার। মহা জ্বালা তার। শেষে রুমকি বেগমের কাছেও তাড়া খেয়ে রান্নাঘর থেকে বেরোলো সে। বাড়িতে কেউ নেই। এই ফাঁকা বাড়িতে উপন্যাস পড়া ছাড়া তার আর কাজ কি? এতদিনে 2টো বই পড়েছে সে, 2টো বইকেই আবার সুন্দর করে নিজ স্থানে রেখে গিয়েছে। প্রদীপ্তা বুকশেলফ থেকে 3য় নম্বর বইটা নিল, বইটাকে বুকে জড়িয়ে গিয়ে বসলো সোফার ওপর। বাড়িতে কেউ না থাকায় খানিক আয়েশ করে সোফায় পা তুলে গা এলিয়ে বসলো। বইয়ের পৃষ্ঠা উল্টাতেই প্রদীপ্তার চোখে পড়ে এই বইয়ের প্রথম পৃষ্ঠায়। সে খালি পৃষ্ঠায় সুন্দর করে কিছু বাক্য লেখা। লেখাগুলো পড়তেই আপনা আপনি চোখ জোড়া গোলাকার হয়ে যায় প্রদীপ্তার। অদ্ভুতভাবে কেঁপে ওঠে বক্ষপিঞ্জর। কে লিখেছে, কাকে লিখেছে, কিছুই প্রদীপ্তা জানে না। তবুও প্রদীপ্তার নিঃশ্বাস আটকে আসে। অদ্ভুত এক শিহরণ এসে ছুঁয়ে যায় তার সর্বাঙ্গ। প্রদীপ্তা দ্বিতীয়বারের জন্য লেখাগুলো ফের পড়ে। প্রথম আপনায় দেখেছিলাম স্নিগ্ধ বর্ষণের রাতে, আমার চক্ষু যুগল আটকে ছিল সেই নয়ন জোড়াতে। পৃথিবী থমকে ছিল আমার মন, বুকে অশান্ত ঝড়, অদ্ভুত সেই ক্ষণ। দিশেহারা হয়ে পড়েছিলাম দেখার পর সেই অনেক। তৎক্ষণাৎ নাম দিলাম তার আমার সন্ধ্যা প্রদীপ। সোনার চন্দ্রের ন্যায় সূর্যের নীলিমা বিস্তার করছে সারা শহর জুড়ে। দ্বীপ্রহরের সময় মিষ্টি রৌদ্রোজ্জ্বল ধরণীর বুকের কোনো এক কোণে গড়া বাড়িটিতে কোনো শোরগোল নেই। সদ্য স্নান সেরেছে প্রদীপ্তা। অঙ্গে আর জড়িয়েছে জলপাই রাঙা সুতি কাপড়। স্যাঁতস্যাঁতে কেশগুলো কোনো রকমে মুছে রেখেছে। এখনও অযত্নে সেই কেশ হতে বিন্দু বিন্দু জল গড়াচ্ছে। পৃষ্ঠদেশ ভিজে পরনের ব্লাউজটা লেপটে গেছে গায়ে। সেই দিকে কোনো প্রকার ধ্যান নেই মেয়েটার। সে প্রফুল্ল মেজাজে উপন্যাসের বইটা নিয়ে বেরিয়ে যায়। ছোট্ট ছোট্ট কদম ফেলে এগোয় ছাদের দিকে। খা খা রোদে জ্বলছে ধরণী। এই কাঠখোট্টা রৌদ্রের ভিড়ে নিজেকে দোলনায় বসিয়ে উপন্যাসের জগতে হারিয়ে যায় প্রদীপ্তা। উপন্যাসের প্রতি হঠাৎ করে ঝোঁকটা বেড়ে গেল না তার?
প্রদীপ্তা পূর্ণ মনোযোগ সহিত বই পড়ছে তখন। মাথার ওপর ছাউনি থাকায় রোদ সরাসরি এসে লাগে না তার গায়ে, আবার ছাদে খুব বাতাস থাকায় অত বেশি গরমও অনুভব করতে পারে না সে। দেখতে দেখতে সময় বাহিত হয়। প্রদীপ্তার কালো চুলের গোছায় জমে থাকা জল শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে উপন্যাসখানাও। প্রদীপ্তা সমাপ্ত অংশটা শেষবারের মতো দেখে বই বন্ধ করলো, বুকিয়ে জড়িয়ে ধরল বইটিকে। একটা উপন্যাসের চরিত্রকে এত নিখুঁত হতে হবে কেন? প্রদীপ্তার মনে প্রশ্ন জাগে। আজ সে যেমন গল্প পড়েছে তা বাকি দুটো উপন্যাসের চেয়ে ভিন্ন। প্রদীপ্তার কখনো এইসব বানোয়াট কাহিনীর প্রতি আবেগ না জন্মালেও এবার জন্মালো বোধহয়। সে মিনিট পাঁচেক এক ধ্যানে চেয়ে থেকে শুধু উপন্যাসের প্রধান চরিত্রটার কথাই ভেবে গেল। খানিক বাদে নিজের ভাবনা চিন্তায় নিজেই ভরকে গেল মেয়েটা। ওসব লেখা চরিত্র লেখাতেই মানায়, বাস্তবে এমন পুরুষ খুবই বিরল। প্রদীপ্তা ধীরে সুস্থে নিচে নেমে আসে, বইটাকে যথাযথ জায়গায় রেখে দিয়ে পিছনে ঘুরতেই ঘড়িতে নজর যায়। 1.5 ঘন্টা যাবৎ ছাদে ছিল সে। সহসা শীতল বেগমের গলার স্বর শ্রবণেন্দ্রিয়ে যেতেই সেদিকে তাকায় প্রদীপ্তা। এই ভর দুপুরে ছাদে গিয়ে বসেছিলে কেন? ছাদে কত রোদ, সবেমাত্র শরীরটা সুস্থ হয়েছে, সেই খেয়াল আছে? শীতল বেগমের মিষ্টি শাসনে ভালো লাগলো প্রদীপ্তার। এভাবে আদুরে গলায় বকলে কার না ভালো লাগবে? তার উপর প্রদীপ্তা এতগুলো দিন পর একটা মা পেয়েছে, সেই মায়ের শাসন তো মধুর লাগবেই। প্রদীপ্তা কিছু বলবে তার আগেই পুনরায় তিনি বলে ওঠেন, কত বেলা হয়ে গেছে, খেতে আসো জলদি। প্রদীপ্তা দ্বিধা করে না, চুপচাপ বাধ্য মেয়ের ন্যায় পিছু হাঁটে শীতল বেগমের। টেবিলের সামনে যেতেই প্রদীপ্তা দেখে সম্পূর্ণ টেবিল ফাঁকা। সকালে তো সবাই একসাথে ছিল। প্রদীপ্তা দীর্ঘশ্বাস ফেলল, শীতল বেগমের দিকে চেয়ে মিহি কণ্ঠে প্রশ্ন করল, আপনি খাবেন না? আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। শীতল বেগমের ব্যস্ত কণ্ঠস্বর। প্রদীপ্তা বাদ সেধে বলল, আমি তবে আপনার সাথে পরেই খাই। শীতল বেগম মানা করলেন, আমার খেতে খেতে অনেক দেরি মা, তুমি খাও এখন, আমি এখনো স্নান করিনি। প্রদীপ্তা আর কথা এগোয় না, চুপচাপ চেয়ারে বসে পড়ে। টেবিলে আগে থেকেই সবটা আনা আছে। শীতল বেগম মেয়ের পাতে সব কিছু তুলে দিলেন, অতঃপর প্লেটটা প্রদীপ্তার কাছে রেখে আদুরে গলায় বললেন, সব তো টেবিলেই আছে, যা লাগবে তুমি একটু নিয়ে নিয়ে খেও, আমি স্নান সেরে আসি। প্রদীপ্তা মাথা কাত করে সম্মতি জানায়। শীতল বেগমও ছোটেন স্নান করতে। প্রদীপ্তা সবেমাত্র ভাত মেখে একগাল মুখে নিয়েছিল, অকস্মাৎ সুন্দর এক সুবাস নাকে বাড়ি খেতেই চকিত তাকায় সে। তার বরাবর সামনের চেয়ারটাতে এক সুপুরুষ এসে বসেছে কেবল। প্রদীপ্তার খাওয়া থেমে গেল, থমকে গেল চোখের দৃষ্টি। সামনের মানুষটাকে ভুলেই গিয়েছিল সে। এমন এক ব্যক্তি যে এই বাড়িতে রয়েছে সত্যি মেয়েটার খেয়াল ছিল না। আচ্ছা, এতদিন কোথায় ছিলেন এই লোক? সবাইকে দেখলেও তাকে কেন দেখলো না? কথাখানা ভেবেই ভরকে গেল প্রদীপ্তা। আশ্চর্য, মানুষটা চোখের সামনে পড়েনি তাই দেখেনি, এতে এসব ভাবার কি আছে? প্রদীপ্তার ধ্যানভ্রষ্ট হয় আদিবের আচরণে। আদিব প্রদীপ্তার পানে আচমকা চেয়ে ভ্রু দোলায়, অর্থাৎ কি? দ্রুত চক্ষু সংযত করে নেয় প্রদীপ্তা। মানুষের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থেকে আকাশ পাতাল ভাবার অভ্যাসটা যে কবে যাবে তার। প্রদীপ্তার হৃদযন্ত্রটা দ্রুত লাফালো। কাব্যসাদীদের সামনে যতটা স্বাভাবিক থাকা যায় তার চেয়ে দ্বিগুণ অস্বস্তি হয় সামনে থাকা এই মানুষটার সামনে থাকতে। বড্ড বেশি গম্ভীর লোক কিনা। প্রদীপ্তা খাওয়ায় মন দিতে যাবে যেই সহসা আদিব প্রদীপ্তার দিকে একটা ফাঁকা প্লেট এগিয়ে দিল। প্রদীপ্তা সচকিত তাকায় পুনরায়, ধরফরিয়ে ওঠে বুক। মেয়েটা কিছু বোঝার আগে আদিব নরম কণ্ঠে বলে ওঠে, ভাতটা বেড়ে দিন না মা, ছোট মা, মামুনি কেউ কাছে নেই।
নীরবে চক্ষু নামিয়ে নিল প্রদীপ্তা। বিনা বাক্যে আদিবের হাত থেকে প্লেটটা নিয়ে নিজের প্লেটের পাশে রাখলো। আদিব চেয়ে রইল শুধু। প্রদীপ্তা ভাতের বাটিটা থেকে যত্ন করে নিয়ে ভাত বেড়ে দিতে লাগলো। নিজের আন্দাজ মতো ভাত বেড়ে এসে মাথা তুলে তাকালো আদিবের দিকে। ছন্নছাড়া হয়ে পড়ল কোনো এক পুরুষের মস্তিষ্ক, বেসামাল হয়ে পড়ল হৃদয়। কোনো নারীর দৃষ্টি এতটা ধারালো হয় কি করে? আদিব দৃষ্টি নামালো দ্রুত। গভীর সেই নয়নজোড়ায় বেশিক্ষণ তাকিয়ে থাকা দায়ে আদিবকে দৃষ্টি সরিয়ে নিতে দেখে প্রদীপ্তা ঠোঁট কামড়ে ধরল। নিষ্পলক চেয়ে মিহি কণ্ঠে বলে উঠল, আরো দিব? রমণীর মোহনীয় কণ্ঠস্বর দ্বিতীয় দফায় আদিবকে তার দিকে তাকাতে বাধ্য করে। আদিব মাথা নেড়ে যতটা স্বাভাবিকভাবে বলা যায় বলল, আর লাগবে না। কথা শেষ করে হাত বাড়াতেই যাচ্ছিল আদিব, তার আগেই প্রদীপ্তা নমনীয় কণ্ঠে বলে ওঠে, আর কি দিব? আদিবের উঁচুতে ওঠা হাতটা নেমে যায় দ্রুত। ছেলেটা সন্তর্পণে হাসে ক্ষীণ। যেই মেয়ে কাছে দাঁড়িয়ে থাকতে গেলে হাঁসফাঁস করে, সে মেয়ে নিজে থেকেই দুইবার তার কাছে জিজ্ঞেস করলো। প্রদীপ্তা ভাবলো মানুষটা হয়তো শুনতে পায়নি, তাই তো পুনরায় মিহি কণ্ঠে একই প্রশ্ন করে। কি দিব? আদিব মোহবিষ্ট কণ্ঠে জবাব দেয়, আপনাকে দিয়ে দিন। ঝটপট জবাব আদিবের। প্রদীপ্তা হয়তো শুনতে পেল না আদিবের কথা, বুঝলও না কিছু, তাই তো অভিপ্রায়ের গুরুতা ধরার চেষ্টায় শুধায়, জি। আদিব ঠোঁট কামড়ে হাসে। মেয়েটা তার দিকে তাকিয়ে নেই বিধায় সেই হাসি দেখতে পেল না। আদিব কণ্ঠস্বর দৃঢ় করে বলে, আপনি যা দিয়ে খাচ্ছেন তা দিন। প্রদীপটা নিজের পাতে চাইল। সে সবজি ভাজি দিয়ে খাচ্ছিল বললে ভুল হবে, সবই খাওয়া শুরু করেছিল। প্রদীপটা খুব যত্ন করে আদিবের প্লেটে সবজি তুলে দিয়ে প্লেটটা বাড়িয়ে দেয় আদিবের দিকে। আদিব প্লেট হাতে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ সন্ধ্যা প্রদীপ। আদিবের শীতল কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ শুনে আশ্চর্য হয় প্রদীপ্তা। গম্ভীর মানুষটা সুন্দর করে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে। বিস্ময় নেত্রে ফের আদিবের সুদর্শন আদলে দৃষ্টি নিক্ষেপ করল প্রদীপ্তা। সঙ্গে সঙ্গে নির্বিকার কণ্ঠে আদিব বলে ওঠে, আমার দিকে তাকিয়ে থাকার জন্য আপনার কাছে সারা জীবন সময় আছে। আপাতত খাবারে মনোযোগ দিন ম্যাম। প্রদীপ্তা ভীষণ লজ্জিত হয়ে চোখ নামায়। কি দরকার ক্ষণে ক্ষণে মানুষটার দিকে তাকানোর? লজ্জায় ফর্সা আদলে জমে উঠেছে রক্তিম ভাস। নাকের ডগায় ক্ষণিকের মধ্যেই রক্তটা জমাট বেঁধেছে হয়তো। মেয়েটা চিবুক গলায় নামিয়ে কম্পিত হাতটা প্লেটে রাখে। খেতে খেতে সূক্ষ্ম নেত্রে এই দৃশ্য পরখ করল আদিব। সহসা বেঁকে গেল আদিবের অধরকোণ। দৃষ্টি সরিয়ে নিল সে। পাখির ছানার ন্যায় খাবার খাচ্ছে প্রদীপ্তা। আদিবের যখন অর্ধ খাবার শেষ, প্রদীপ্তার প্লেটের কোনাও ভালোভাবে ফুরোয়নি তখন। ব্যাপারটা বিশেষভাবে উপভোগ করল আদিব। সহসাই সেখানে উপস্থিত হলেন শাহানা বেগম। তিনি এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন। আদিব শান্ত তবুও গম্ভীর কণ্ঠে বলে, মামুনি বেড়ে দিয়ে গেছে। প্রদীপ্তার মনে হয় আদিবকে পরিবর্তন করে অন্য কাউকে বসিয়ে দেওয়া হয়েছে এখানে। কই, এতক্ষণ তো মানুষটা এমন রুক্ষ গলায় কথা বলছিলেন না। যথেষ্ট সাবলীলভাবে কথা বলেছে প্রদীপ্তার সাথে। দেখতে দেখতে আদিব খেয়ে উঠে চলে গেল। প্রদীপ্তার পাতে তখন অনেক খাবার। এই খাবার নিয়ে আর অনেক সময় পার করার ইচ্ছে আছে হয়তো মেয়েটার মনে। নীরবে প্লেটের ভাত শেষ করায় ব্যস্ত প্রদীপ্তা। তৎক্ষণাৎ ভুলল আশপাশ। এখন খাবার শেষ করাই তার একমাত্র লক্ষ্য। যেমনভাবে পেছনে চলে যেতে যেতে মানুষটা বলে গেল, আমি কঠোর, আমি প্রজ্ঞ, আর আপনি প্রণয়, আপনি মহার্ঘ। আজ থেকে আপনাকে ভালোবাসাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। বিকেলের কলরব শুরু হয়েছে। রুষা বাড়ি ফিরেছে খানিকক্ষণ আগে। ক্লান্ত দেহটা টেনে টুনে ওয়াশরুমে গিয়ে লম্বা একখানা স্নান সেরে বেরোলো সে। খিদেই উসকুস করছে পেট। রীতিমতো ইঁদুর ছুটছে এদিক ওদিক।
আচমকা নিজের কক্ষে সাদিদের উপস্থিতি দেখে ভ্রু বাঁকে তার। সাদিদ কখন এলো? গায়ের ইউনিফর্মটাও তো খোলেনি এখনো। রুষা কৌতূহলে হলো বেশ। তুমি এখানে কখন এলে ভাইয়া? সাদিদ লম্বা শ্বাস ফেলল, ভারী সেই নিঃশ্বাসের আওয়াজ। রুষা চিন্তিত হলো। সন্দিহান দৃষ্টিতে সাদিদের দিকে তাকাতেই সাদিদ বলল, বাবা অসুস্থ রুষা। রুষার মুখটা ফ্যাকাশে হয়ে যায় অমনি। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে ছোট বাবার? সাদিদ চবর্গীয় শব্দ তুলল, বেজায় মেজাজ দেখিয়ে বলল, আমি কিভাবে জানবো বাবার কি হয়েছে? আমার চেয়ে তুই তো ভালো জানিস। আফটার অল প্রিন্সিপালকে বলে এসেছিস তোর ছোট বাবা অসুস্থ। রুষার চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম। আজ কলেজ থেকে এটা বলেই তো ছুটি নিয়েছিল সে। দুদিন পর পরীক্ষা। এখন পড়ার এত এত চাপ দিচ্ছিল স্যাররা যে বিরক্ত হয়ে এই পথ অবলম্বন করতে হয়েছিল রুষার। তবে আশ্চর্যের বিষয় হলো সাদিদি কথা কিভাবে জানলো? রুষা সন্দিহান কণ্ঠে শুধায়, তোমাকে কে বললো এসব? সাদিদ উঠে রুষার সামনে এসে দাঁড়ায়। মেয়েটার মাথায় বেশ জোরে সোরে গাঁটটা মেরে বলে, যেই বলুক, তুই কেন মিথ্যে বলে কলেজ থেকে ছুটি নিবি? ছুটি নিয়েছিলি যেহেতু তোর কি উচিত ছিল না বাড়ি ফিরে আসা? তা না করে বান্ধবীর বাড়িতে কি করছিলি? রুষার চোখ মুখ কঠিন হয়ে এলো মুহূর্তেই। সে হাত দুটো মুষ্টিবদ্ধ করে কটমটে কণ্ঠে বলল, ওই রাক্ষসটা তোমাকে এইসব বলেছে তাই না ভাইয়া? আর ওর বানোয়ার কথা শুনে তুমি আমায় শাসন করতে চলে এসেছো? সাদিদ সরু করে চোখের দৃষ্টি পুনরায় বোনের মাথায় গাঁটটা মেরে বলে, এসব কর্মকাণ্ড করে বেরোলে সে নালিশ করবে না? থানায় এসে নিজে অভিযোগ লিখে গেছে তোর নামে। তুই একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে ঝগড়া করেছিস। রুষা বিরক্তিতে হাঁসফাঁস করে ওঠে। মাত্র বাড়িতে ফিরেছে, তাও শান্তি নেই। এই ব্রাহ্মণ রাক্ষসটাকে কাছে পেলে আজ রুষা চিবিয়ে খেত। কাল ব্রেকআপ করাতে না করাতে আজ ভাইয়ের কাছে তার নামে বিরাট অভিযোগ দিয়ে গেছে। কি ফাজিল লোক রে বাবা। রুষা হন্তদন্ত পায়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। সাদিদ পুনরায় দীর্ঘশ্বাস ফেলে। রুষাটা প্রতিবার এমন এক লোকের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় যার দরুন প্রত্যেকবার ডিউটি ছেড়ে বোনের বিচার করতে বাড়িতে আসতে হয় তাকে। হন্তদন্ত পায়ে সিঁড়ি বেয়ে নামার সময় অকস্মাৎ পদযুগল থেমে যায় রুষার। প্রদীপ্তা মিষ্টি গলায় রুষাকে ডাকছে। মিহি মিষ্টি সেই কণ্ঠস্বর। রুষা পেছনে মুড়ে তাকায়। প্রদীপ্তা নরম গলায় বলল, কখন ফিরেছ? রুষার সমস্ত রাগ গায়েব। সে হাস্যোজ্জ্বল মুখে বলল, সবে মাত্র গোসল করে এসেছি। খিদে পেয়েছে তাই খেতে যাচ্ছিলাম। আমি খেয়েই তোমার ঘরে যেতাম। প্রদীপ্তা কিছু বলল না। রুষা চলে গেল নিচে। প্রদীপ্তাও পিছু পিছু গেল, তবে রুষার সঙ্গে খাবার ঘরে গেল না, বরং সদর দরজা পেরিয়ে হাঁটলো বাইরের দিকে। বাগান বিলাস করার জন্য মনটা উসখুস করছিল। প্রদীপ্তা নিতান্তই প্রকৃতিপ্রেমী নারী। চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আবার কত থাকা যায়? একটু সতেজ নিঃশ্বাস নিতে বাড়ির বাইরে পা দিতেই হলো প্রদীপ্তাকে। বেশ সময় নিয়ে সে ঘুরে ফিরে দেখল সব কিছু মিশে গেল সম্পূর্ণরূপে এই সবুজে বিস্তীর্ণ বাগানে। হাঁটতে হাঁটতে সহসাই প্রদীপ্তার পদযুগল থেমে যায়। দৃষ্টি স্থির হয় এক স্থানে। মস্তিষ্কের নিউরন উড়ে চলে যায় পাখির ন্যায়। প্রদীপ্তার চোখের সামনে ভেসে ওঠে এক সুদর্শন অবয়ব, এক নরনারীর হাত ধরা দৃশ্য, আঁচল টেনে ধরার দৃশ্য। নিজের কল্পনায় হাঁপিয়ে ওঠে প্রদীপ্তা। বক্ষপিঞ্জর ধরফরিয়ে ওঠে তার। এলোমেলো লাগে সব কিছু। কাকে দেখল সে? কাকে? প্রদীপ্তার খেয়াল হয় না তৎক্ষণাৎ। তবে সে এখানে দাঁড়ায় না। এটা অন্য কারো আস্তানা, তা সে জেনে গেছে। এই আস্তানায় পা রাখা যাবে না কোনোভাবেই ভেবেই প্রদীপ্তা ফিরে আসতে নিয়েছিল। তবে এর আগে তার দৃষ্টি পড়ে অদূরে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের অধিকারী মানুষটার দিকে। প্রদীপ্তা বেজায় কৌতূহল নিয়ে ভালোভাবে তাকায় তার দিকে। ছাই রঙা টি শার্ট গায়ে জড়ানো মানুষটার
সাথে কালো রঙের প্যান্ট, হাতের মুঠোফোনটা কানে চেপে কারোর সঙ্গে কথা বলায় মহা ব্যস্ত সে। প্রদীপ্তের দৃষ্টি সূক্ষ্ম করে, ইনি কি বাড়িতেই থাকেন সব সময়? কই এতগুলো লোককে কাজে যেতে দেখে, এনাকে যেতে তো দেখলো না। মানুষটা কি তবে কোনো কাজ করে না? সর্বদা বাড়িতে থাকাই তার কাজ। প্রদীপ্তা আর দাঁড়ালো না, আড়াল করে কাউকে দেখার দৃষ্টি নত করে নিঃশব্দে সরে যায় সেখান থেকে। অদূরের মানুষটা যদি লক্ষ্য করত এই নারী তাকে এতক্ষণ ধরে দেখছিল, তবে তার প্রতিক্রিয়া কেমন হতো? কেমন হতো তার অন্তঃস্থলের অবস্থা? আফসোস, সে দেখেনি, একটাবারের জন্য তাকায়নি, অনুভব করেনি তার বুকের উপর পা ফেলে ছুটে যাওয়া রমণী এতক্ষণ দাঁড়িয়ে তাকে দেখেছে, তাকে নিয়ে কিছু না কিছু ভেবেছে। সূর্যটা ঢলে পড়েছে ক্লান্ত নীলিমায়, পাখিরা ফিরে যেতে ব্যস্ত আপন নীড়ে। সাজের বেলা পড়ে গেছে, বসার ঘরে রুষার সাথে টিভি দেখছে প্রদীপ্তা। টিভিতে ছবি চলছে, প্রেমের ছবি। প্রদীপ্তা অস্বস্তিতে জড়সড় হয়ে বসে আছে। এসব প্রেম ভালোবাসা বড় পর্দায় দেখে লজ্জায় মরিয়া হয়ে উঠছে তার নাজুক চিত্ত। এই যে একটু পর পর বড়রা এসে এসে ঘুরে যাচ্ছে, তাদের চোখেও তো পড়ছে এইসব নাটকীয় দৃশ্য। তারা কি ভাববে মনে মনে রুষা আর প্রদীপ্তাকে? প্রদীপ্তা বড্ড কষ্টে রয়ে শুয়ে তাকায় টেলিভিশনের পর্দায়। তৎক্ষণাৎ ঘটে আর এক কাণ্ড। নায়ক নায়িকার গালে চুম্বন করবে করবে এমন একটা মুহূর্ত চলছে। প্রদীপ্তার চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। এতক্ষণ তো ছেলে মেয়ে দুটো একে অপরের হাত ধরেছিল শুধু, আর এখন প্রদীপ্তার চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। এতক্ষণ তো ছেলে মেয়ে দুটো একে অপরের হাত ধরেছিল শুধু, আর এখন প্রদীপ্তার অন্তর চিৎকার করে ওঠে, ছি! প্রদীপ্তা দ্রুত হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলে। আর ঠিক সেই সময় প্রদীপ্তার কানে বাজে এক কর্কশ গলার স্বর, 2 দিন পর পরীক্ষা আর তুই এখানে বসে মুভি দেখছিস রুষা? পরীক্ষায় এক সাবজেক্টে শুধু খারাপ রেজাল্ট আসুক, তোর খবর করে ছাড়বো। প্রদীপ্তা আঙুলের ফাঁকে তাকায় সেই কর্কশ গলার মালিকের দিকে। স্বয়ং আদিপ দাঁড়িয়ে আছে টিভির সামনে। প্রদীপ্তার শ্বাস আটকে অজ্ঞান হয়ে যাওয়া বাকি শুধু। আদিপের পেছনে ওই কাণ্ডটা ঘটছে। লজ্জা দ্বিগুণ হলো প্রদীপ্তার। সে কিছু চিন্তা ভাবনা করতে পারল না, দ্রুত উঠে চলে গেল সেখান থেকে। রুষা প্রদীপ্তার যাওয়ার পানে তাকিয়ে জোরে জোরে ডাকে, প্রভাবু, কি হলো তোমার? এভাবে উঠে গেলে কেন? রুষা প্রশ্নের উত্তর পায় না, ততক্ষণে পালিয়েছে প্রদীপ্তা। রুষা অপ্রসন্ন কণ্ঠে বলে, তোমার কথা শুনে ভয় পেয়ে পালিয়েছে আব্বু। আদিপ জবাব দিল না, বরং নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে নিজেও চলে গেল। কেউ না জানুক, সে তো জানে প্রদীপ্তা কেন উঠে গেছে। প্রেমিকারা অপভ্রংশিত অধর ছুঁয়েছিল ছেলেটা। এ তো অতি সামান্য ব্যাপার। মেয়েটা এমন লজ্জা পেল কেন? এত লাজুক সেই মেয়ে। আদিবের অধর কোণ বাঁকায় কিঞ্চিত। রাতে বাড়িতে সবাই একত্রিত হলো। সব সদস্যরা বাড়িতে তখন। রশিদ দেওয়ান এসে মেয়ের খোঁজ নিতে চলে গিয়েছিলেন। প্রদীপ্তা রুষার সাথে কথা বলায় ব্যস্ত বিধায় আর কিছু বলেননি। অতঃপর কাব্য সাদি দিল। সে দুজন রুষার রুমে যেতেই বসলো এক গমগমে গল্পের আসর। প্রদীপ্তা অবশ্য সেই আসরের নীরব দর্শক। মাঝে মধ্যে হো হা ছাড়া বিশেষ কিছু বলা তার স্বভাব না। অবশেষে খেতে ডাকা হলে সবাই গেল, শুধু গেল না প্রদীপ্তা। শীতল বেগম হাজার বলেও খাওয়াতে পারলেন না প্রদীপ্তাকে। শেষে রশিদ দেওয়ান এসে জোরাজুরি করলেও লাভ হলো না। প্রদীপ্তা সন্ধ্যায় নাস্তা খেয়েছে বলে গেলই না নিচে। হার মানলেন রশিদ দেওয়ান। নতুন এক প্রভাতের সূচনা ঘটেছে। আরও একবার ধরণী উজ্জ্বল হয়ে উঠেছে। স্বচ্ছ আকাশে পাখিদের যাতায়াত, আর রাস্তায় মানুষের। সুবিশাল বৃক্ষের ঊর্ধ্বে আলিশান খানবাড়ির চেহারা আজ ব্যতিক্রম। সকাল সকাল নাস্তা করে কেউ আজ বাড়ি থেকে বেরোলো না, রয়ে গেল এই প্রাচীরেই।
প্রদীপটা ধরে নিল আজ ছুটির দিন বিধায় সবাই একসঙ্গে ছুটি কাটাচ্ছে। প্রথম প্রথম এত লোকের ভিড়ে থাকতে অস্বস্তি হতো প্রদীপটার, এখন তার ভালো লাগে। বরং কেউ বাড়ি না থাকলে কেমন শূন্য শূন্য লাগে। বেলা 11:30 বাজে তখন। প্রদীপটা নিজের কক্ষে অবস্থান করছে। ইমদাদ খান, এহসান খান আর রশিদ দেওয়ান বসার ঘরে বসে কথাবার্তা বলছেন। বাড়ির মহিলারা হেসেলের কাজে ব্যস্ত। কাব্য সাদিদ বাইরে গিয়েছিল, কিয়ৎক্ষণ হবে ফিরেছে। রুষাও নিজের কক্ষে। আদিব বসার ঘরেই আছে। সেও ইমদাদ খান, এহসান খান আর রশিদ দেওয়ানের সঙ্গে কথাবার্তা বলায় ব্যস্ত। বাড়ির বড় ছেলে কিনা। অকস্মাৎ বাড়ির কলিং বেল বেজে ওঠে। কাজের মেয়ে সুমি হন্তদন্ত হয়ে ছুটে দৌড় খুলতে। দরজা খুলে দিতেই বাড়িতে প্রবেশ করে এক ঝাঁক অতিথি। 2 জন মহিলা, 1 জন পুরুষ আর 2 জন ছেলে মেয়ে। ওনারা ভেতরে প্রবেশ করতেই যেন বাড়িতে গমগমে ভাব সৃষ্টি হয়ে গেল। ইমদাদ খান, এহসান খান হৈ হৈ করে এগিয়ে গেলেন অতিথিদের দিকে। রান্নাঘর থেকে ছুটে এলেন শীতল বেগম, এহসান খানের ফুফুর 2 মেয়ে আর 1 ছেলে। অর্থাৎ অতিথিরা হলো ইমদাদ খানের ফুফাতো ভাই বোন। তিনি দাওয়াত করেছিলেন ভদ্রলোক ভদ্র মহিলাদের। এক মহিলা সোফায় বসতে বসতে হাঁপিয়ে ওঠেন। তিনি এপাশ ওপাশ চাওয়াচাই করে বলেন, বাহ ইমদাদ ভাই, আপনাদের বাড়িটা তো খুব সুন্দর। ইমদাদ খান বোনের কথায় হাসেন। অন্যত্র মহিলা তাকান ফোনে ব্যস্ত আদিবের দিকে। তিনি গদগদ হয়ে ওঠেন যেন। আরে আরে আদিব যে, বাবা কত বড় হয়ে গেছিস তুই, কেমন আছিস? আদিব শান্ত গলায় বলে, ভালো। ছেলে মেয়ে দুটোর নজর সর্বপ্রথম আদিবের উপরই পড়ে। ওদের নাম স্নেহা আর সায়ন। রোকসানা বেগমের মেয়ে স্নেহা। রোকসানা বেগম ইমদাদ খানের ফুফাতো বোন আর মিরান সাহেবের পুত্র হলো সায়ন। মিরান সাহেব ইমদাদ খানের ফুফাতো ভাই। ছোট বোন কবিতার ছেলে মেয়েরা কাজকর্মে ব্যস্ত থাকায় আসতে পারেনি। সে যাই হোক, সবাইকে বসতে দেওয়া হলো। শাহানা বেগম, শীতল বেগম সবাইকে শরবত আর টুকটাক নাস্তা পানি দিলেন। ক্ষণিকের মধ্যে নিচে নেমে এলো কাব্য, সাদিদ আর রুষা। কাব্য আর সাদিদ তো দৌড়ে এসে সায়নকে ধরল। সায়ন হাসে। কাব্য বলে, তুই তো আমাকে ভুলেই গেছিস। সাদিদের সাথে রোজ দেখা হচ্ছে, কথা হচ্ছে, অথচ এর ফাঁকপো করে আমাকে মন থেকে উধাও করে দিয়েছিস। সায়ন প্রতিবাদী কণ্ঠে বলে, আরে ধুর, কি যে বলিস না, তোকে ভুলে সাধ্য আছে? বৃহস্পতিবার রাতেই তো 3 জন একসাথে বসে চা খেলাম, ভুলে গেলি? ওদের মতো করে ওরা কথা বলায় ব্যস্ত। ওদিকে রুষা কটমটে দৃষ্টিতে তাকিয়ে আছে সায়ন নামক ছেলেটার দিকে। ভাবভঙ্গি এমন যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে ছেলেটাকে। রোকসানা বেগম রুষাকে উদ্দেশ্য করে বলেন, কি রে রুষা, তুই দূরে দাঁড়িয়ে কেন, কাছে এসে বস। রোকসানা বেগমের কথা শুনে সায়ন চোখ তুলে তাকালো রুষার দিকে। 2 জোড়া আগুন চক্ষু মিলিত হলো। এই ক্ষণের অপেক্ষাতেই হয়তো ছিল রুষা। সে সময় ব্যয় না করে কটমটে দৃষ্টি দ্বারা সায়নকে বুঝিয়ে দিল সায়নের উপর তার কত ক্ষোভ। ব্যাপারটা চোখে পড়ল কাব্য আর সাদিদেরও। সাদিদ সায়নের মুখ পানে চেয়ে বলল, সমস্যা নেই ভাই, কাল থানায় গিয়ে আরেকটা অভিযোগ লিখে আসিস। সায়ন তড়িৎ বেগে চাইল সাদিদের দিকে। সাদিদ আর কাব্য ঠোঁট চেপে হাসছে তখন। গল্পের আসরে জমজমাট গোটা বসার ঘর। ছোট বড় সবাই মিলে কথার ঝুড়ি খুলে বসেছে যেন। ওদের মাঝে সবচেয়ে স্বল্প কথা বলা লোকটাই হলো আদিব। অকারণে হৈ হৈ তার মোটেও পছন্দ নয়। সহসা রোকসানা বেগম সিঁড়ির দিকে তাকিয়ে বলে ওঠেন, ওকে। তৎক্ষণাৎ প্রত্যেকে একত্রে তাকালো সিঁড়ির দিকে। নীল রঙের শাড়ি পরনে দীর্ঘ কেশের অধিকারী মেয়েটাকে কেমন পরি লাগছে সবার কাছে, বিশেষ করে আদিবের কাছে। সবার আড়ালে নিজের দৃষ্টি ওই মেয়েটার দিকে নিক্ষেপ করেছে সে।
হৃদয়টা বুঝি ছো মেরে নিয়ে গেল ওই নারী। যন্ত্রটা একটুও লাফাচ্ছে না, ধরফর করছে না, স্থির হয়ে গেছে তার সমগ্র অন্তঃস্থল, জমে গেছে অনুভূতিরা। ওদিকে এতগুলো মানুষকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেজায় অপ্রস্তুত হয়ে পড়ে প্রদীপটা। এত মানুষ বাড়িতে তা তো সে জানেই না, জানলে নিচে আসতো না। আস্তে ধীরে নতজানু মস্তকে নিচে নেমে আসতেই এমদাদ খান আদুরে গলায় ডাকলেন, প্রভা মা, এদিকে এসো। এমদাদ খানের কথা অবজ্ঞা করার স্পর্ধা প্রদীপ্তার নেই। মনের অনিচ্ছা সত্ত্বেও লোকের ভিড়ে গিয়ে দাঁড়াতে হয় প্রদীপ্তাকে। এমদাদ খান নিজের পাশে বসায় মেয়েটাকে, অতঃপর হাসি মুখে পরিচয় করিয়ে দেন। ও শীতলের মেয়ে প্রভা। রোকসানা বেগমের চোয়াল ঝুলে যায়। ভদ্রমহিলা ডাগর ডাগর চোখে অদ্ভুতভাবে চেয়ে থাকেন প্রদীপ্তার দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বলেন, শীতলের মেয়ে এত সুন্দরী? বাবার গায়ের রঙও পায়নি, আবার শীতলের চাপা রঙও পায়নি। শীতলের স্বামীর আগের পক্ষের বইয়ের মতো হয়েছে নাকি? রশিদ দিওয়ান বেশিক্ষণ হবেন না এখান থেকে উঠে গেছেন। উনি থাকলে নিশ্চিত বেশ ভালোই লজ্জা পেতেন। এমদাদ খান, এহসান খান, মিরান সাহেব সহ প্রত্যেকেই অসন্তোষ হলো রোকসানার কথায়। রোকসানা বেগম ছোট বোন কবিতা অবধি ক্ষুণ্ণ হলো বোনের কথায়। তবে মিরান সাহেবের স্ত্রী রোদেলা রোকসানা বেগমের সঙ্গে তাল মেলালেন। গমগমে গলায় মহিলা বলে ওঠেন, কথাটা বলতে ভদ্রমহিলার যতক্ষণ সময় লাগে আর কি। সঙ্গে সঙ্গে দৃঢ় কণ্ঠে গম্ভীর স্বভাবের অধিকারী আদিব বলে ওঠে, চাঁদের মতো হয়েছে। রোকসানা, রোদেলা সহ প্রত্যেকে চকিত তাকালো আদিবের দিকে। আদিবের অগ্নিদৃষ্টি মুহূর্তে গ্রাস করে রোদেলা আর রোকসানা বেগমকে। চুপসে যায় মহিলাদের মুখশ্রী। আদিব পুনরায় বলে, ও কার মতো হয়েছে কার মতো হয়নি তা নিয়ে জাজ করার জন্য আপনারা এখানে এসেছেন? অন্যের রূপ নিয়ে এত প্রশ্ন কেন? আপনারা দুজনও তো কয়লার মতো। কই, কেউ তো আপনাদের দিকে তাকিয়ে বললো না কার মতো হয়েছেন? আদিব থামে। মহিলা দুজন অপমানে থমথমে হয়ে গেছে, লজ্জায় নাক কাটা যাচ্ছে তাদের। শায়ন, মিরান সাহেব, কবিতা বেগম আর স্নেহারও ভীষণ লজ্জা লাগলো। এমদাদ খান, এহসান খান শুধুই লম্বা শ্বাস ফেলেন। মনে মনে খুশিতে লাফাচ্ছে রুষা, সাদিদার কাব্য। এই দুজন মহিলা সবসময় এমন করে, নিজেদের দিকে না তাকিয়ে অন্যদের নিয়ে পড়ে থাকে। এদিকে যাকে নিয়ে এত কথা হচ্ছে সে নারী নিশ্চুপ, নিষ্প্রাণ মেঝেতে দৃষ্টি স্থির করে বসে আছে। সদ্য স্নান সেরে আসার দরুন চুলগুলো বেয়ে এখনো জল পড়ছে। তার ভেতর কোনো অনুভূতি ছিল না। তবে যখনই তার হয়ে আদিব মুখ খুলল, তখনই বুকটা ধক করে উঠল প্রদীপ্তার। এত বড় পৃথিবীতে তার হয়ে কথা বলার মতন মানুষ তো এতকাল ছিল না। আজ হঠাৎ করে কল্পনা হতে রাজকুমার এসে কথার কালো জাল থেকে তাকে রক্ষা করলো। সত্যি করলো। সবটা অবিশ্বাস্য প্রদীপ্তার কাছে। প্রদীপ্তার সন্তর্পণে ভারী শ্বাস ফেলল। তৎক্ষণাৎ আদিব প্রদীপ্তার পানে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আর আপনি নিজের ঘরে যান। প্রদীপ্তা চোখ তুলে তাকায় আদিবের দিকে। আদিবের শীতল চক্ষুজোড়ায় আটকে পড়ে প্রদীপ্তা। কণ্ঠ আর চোখ দুটো ভিন্ন কোনো। এত নীরব চোখে কঠোরভাবে কথা বলা যায় বুঝি? আদিব পুনরায় বলল, নিজের রুমে যান, বেরোবেন না ওখান থেকে যতক্ষণ অবধি না আমি নিজে গিয়ে ডাকছি আপনায়। এমদাদ খান অপ্রসন্ন হন। আহা, আদি বসেছে তো বসেছে, তোমার অসুবিধা কোথায়? আদিব সন্তর্পণে হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। বিড়বিড় করে বলে, সবাই ওকে দেখছে, তাতে আমার অসুবিধা হচ্ছে। তবে মুখে বলে, ওনাকে আমি যেতে বলেছি, উনি যাবেন, তুমি বাধা দিচ্ছ কেন? প্রদীপ্তা এক পলে এমদাদ খানের দিকে তাকায়।
বাবা ছেলের দুইজনেরই ভীষণ রাগ। প্রদীপ্তা মোটেও চায় না তার জন্য এদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যাক, তাই তো বিনা বাক্যে উঠে চলে গেল। যাওয়ার তালে তালে দুলল রমণীর কোমর ছড়ানো চুলের গোছা। আদিপ আর চোখে সেদিকে ততক্ষণে তাকিয়ে থাকে যতক্ষণ না প্রদীপ্তা তার দৃষ্টির আড়াল হলো। আদিবও এখানে বেশিক্ষণ বসলো না, বড় বড় কদম ফেলে চলে গেল। রোকসানা বেগম, কবিতা বেগম আর রোদেলা বেগমও উঠে রান্নাঘরের দিকে গেলেন। ওখানে বসে থাকতে ভদ্রমহিলাদের বেজায় অসুবিধা হচ্ছিল। সাদিদের জরুরি ফোন আসায় সেও ছুটেছে, সাথে নিয়ে গেছে কাব্যকে। এমদাদ খান মিরান সাহেবকে নিয়ে নিজের ঘরে ছুটলেন। আপাতত স্নেহা, রুষা আর সায়ন বসে আছে এদিকে। এমন এক সুযোগই হয়তো খুঁজছিল রুষা। সে তড়িৎ বেগে স্নেহার পাশ থেকে উঠে আসে সায়নের কাছে। কটমটে দৃষ্টিতে সায়নের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, কাল আবার ভাইয়ের কাছে আমার নামে নালিশ করছো তুমি? আবার? আমি কখন তোমার সাথে ঝগড়া করছি? পুলিশের মিথ্যা কথা বলতে লজ্জা করে না? শান জোরপূর্বক হেসে বলে, না, একদমই লজ্জা করে না। তোমার লজ্জা করে না বান্ধবীদের সোনা সংসারে আগুন লাগিয়ে দিতে? রুষা চোখ বড় বড় করে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, আমি তোমার মুখ ভেঙে দেবো শায়ন ভাইয়া, মিথ্যা কথা বললে। কিসের সোনার সংসার? সানিয়ার সঙ্গে প্রেম হওয়ার পর একবেলা ওর সাথে ভালো করে কথা বলছো নাকি? বরং তোমার জন্য আমার আর ওর বন্ধুত্বটা 12টা বাজে বাজে অবস্থা চলছিল। শান চোখ রাঙায়। কি সাহস মেয়েটার! একজন পুলিশ কর্মকর্তার মুখ ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। শান চোখ নামিয়ে বিড়বিড় করলো। বিয়াদব! ততক্ষণে গজগজ করতে করতে প্রস্থান হয়েছে রুষা। স্নেহার নীরবে উঠে সে সায়নের পাশে বসলো, চারিদিকে চাওয়াচাড়ি করে বলল। সায়ন জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না, বরং সেও উঠে গেল। গন্তব্য সাদিদের রুম। নিচ কক্ষের বারান্দার অংশটুকু খুব পছন্দ আদিভের। এই বাড়িতে সবচেয়ে সুন্দর বারান্দাটা তার জন্যই বানানো হয়েছে বোধহয়। বারান্দায় বসার জায়গা আছে, বাগানে নামার সিঁড়ি আছে একপাশে, রাখা আছে খাবার ট্রে কিংবা ল্যাপটপ রাখার জন্য উপযোগী ছোট্ট একটা টেবিল। খোলা বারান্দার বাইরে থেকে স্পষ্টভাবে দেখা যায় বাগানের বেশ অনেকটা জায়গা। সুইমিং পুলের অংশটা তো সম্পূর্ণ দৃশ্যমান, একদম বারান্দার নিচেই সেই জায়গা। আদিপ কানে ব্লুটুথটা পরে নিতেই ওপাশ থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠস্বর। আদিপ মনোযোগ সহিত শ্রবণ করে ওপাশের ব্যক্তির প্রতিটা কথা। তার প্রশস্ত ললাটে ভাঁজ পড়েছে কয়েক সংখ্যক, চোখে নিস্পৃহতা অঢেল। বাক্যের মাঝে সম্পূর্ণ বিরক্ত ঢেলে দিয়ে আদিপ বলল, I still have a few more days. I'll be there at the right time. ওপাশের ব্যক্তিটি নিম্ন গলায় বললেন, বাট স্যার, ইটস আর্জেন্ট। আপনাকে স্যার আমরা কিভাবে কি করবে বুঝতে পারছি না। আদিপ চকিত দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমার ছুটি কাটানোটাও আর্জেন্ট। ওপাশে থাকা ব্যক্তিটা চমকে ওঠে, ভড়কে যায়। আদিপ কখনো নিজের কাজের থেকে ছুটিকে বেশি সমর্থন করেনি। যখন তখন ছুটি ক্যান্সেল করে কাজে ফিরে যাওয়া ব্যক্তিটা ছুটি কাটাতে এতটা আগ্রহী কেন? লোকটার মনে প্রশ্নের দানা পাকতেই লোকটা উগরে ফেলল। স্যার, আপনি এবার ছুটি কাটাতে একটু বেশি আগ্রহী মনে হচ্ছে। আদিপ ঠিকঠাক জবাব দিল না লোকটার প্রশ্নের। সে নিজের মতো করে বলল, কোনো মেল আসেনি আমার কাছে, মেল এলেই চলে যাব। এতদিন নিজেরা সুরক্ষিত থাকুন, নিজেদের কাজে ফোকাস করুন, রাখছি। দরজার কপাটে ঠকঠক করে টোকা পড়ায় শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতে পেছন ঘুরে তাকালো, দুই জোড়া চক্ষু দরজাটা ভেড়ানো। রুষা নিজের চুল আঁচড়াতে ব্যস্ত ছিল বিধায় প্রদীপ্তাই এগুলো দরজা খুলতে। সামনে থেকে দরজার কপাট সরাতেই দুই জোড়া চক্ষু একে অপরের সাথে মিলিত হলো। প্রদীপ্তা দ্রুত দৃষ্টি নামিয়ে ভেতরে চলে এলো। আদিপ পেছন পেছন ঢুকলো। রুষা আদিপকে দেখেই শুধায়, কিছু লাগবে ভাইয়া? আদিপ ভাবলেশীনভাবে স্বাভাবিক গলায় বলল, ওনাকে নিয়ে খেতে আয়। রুষা তড়িঘড়ি করে হাত খোপা করে নিল। প্রদীপ্তার দিকে তাকিয়ে বলল, চলো আপু। রুষা কথা বলতে বলতে এগিয়ে গেছে।
পিছু হাঁটতে গিয়ে আচমকা প্রদীপ্তা অনুভব করে কেউ তার আঁচল টেনে ধরেছে। প্রদীপ্তা থমকে দাঁড়ায়, স্থির হয় পদযুগল। মানুষটা আবার তার আঁচল টেনে ধরেছে। রুষা দেখলে কি ভাববে? প্রদীপ্তার মুখশ্রী ফ্যাকাশে হয়ে যায়, ফুলকে ওঠে হৃৎপিণ্ডটা, গলা শুকিয়ে কাটকাট হয়। অথচ যে অজ্ঞাত শঙ্কায় চুপসে যাচ্ছিল প্রদীপ্তার অন্তঃস্থল, সেই মেয়েটাই কক্ষ ছেড়ে বেরিয়ে গেছে তাকে ছেড়ে। কাঁধের কাছের শাড়ির অংশটা চেপে ধরে ধীরে সুস্থে পেছনে মুড়ে চাইল প্রদীপ্তা। কি নির্লিপ্তভাবে শাড়ির আঁচলটা ধরে দাঁড়িয়ে আছেন সামনের মানুষটা। কাঁধটা ঈষৎ বাঁকিয়ে শীতল দৃষ্টি নিক্ষেপ করে সে সরাসরি প্রদীপ্তার শঙ্কায় বিস্মিত নয়নে